স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ এবং এনবিআর পরিচালক মতিউর রহমানের দুর্নীতির কেচ্চা কাহিনী সংবাদ মাধ্যমের আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু হাসিনার পদক্ষেপগুলো জনগণের সঙ্গে নিষ্ঠুর মশকারি ছিল। অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে দিয়ে হাসিনা দুর্নীতিকে সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিকতা প্রদান করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধেও আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলবৎ করতে হবে। আমি চাই তোমরা এই প্রায় ১৩০০ সদস্য, নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে হুইসেল ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ব্যক্তি হিসাবে ২০০৯ সাল থেকেই সুপরিচিত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। সেই সুবাদে হাসিনার সব রকমের রাজনৈতিক অরাজনৈতিক বৈধ অবৈধ উদ্দেশ্য সাধনে সার্বক্ষণিক প্রয়াস রেখেছেন। ঢাকার মেট্রোপলিটন কমিশনার থেকে র্যাবের মহাপরিচালক হয়ে পুলিশের আইজিপি পদে তার পদোন্নতি অস্বাভাবিক দ্রুতগতিতে সম্পন্ন হয়েছিল। তার সবচেয়ে ন্যাক্কারজনক অপরাধ ছিল ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ ও সিভিল প্রশাসনের প্রত্যক্ষ অংশগ্রহণে দেশের অধিকাংশ স্থানে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরিয়ে ফেলার কেলেঙ্কারি, যাকে আমরা রাতের নির্বাচন বলি। হাসিনা সরকারকে বড় বড় অবৈধ কার্যক্রম পরিচালনায় সহায়তা করার কারণেই দীর্ঘদিন ধরে বেনজিরের বেলাগাম দুর্নীতি ও অডেল অবৈধ অর্থ উপার্জনের ব্যাপারে তার চাকরিকালীন সময়ে হাসিনা থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতা দেখা যায়নি। সরকারের কাছে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরই সম্ভবত ফলাও করে তার নানাবিধ দুর্নীতি এবং অর্থ আত্মসাতের কাচ্চা কাহিনীগুলো সংবাদ মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। অবশ্য সংবাদ মাধ্যমে এমন খবরে প্রকাশিত হয়েছিল যে বেনজির ও তার পরিবারের সদস্যরা নিরাপদে বিদেশে পাড়ি দেওয়ার পর লোক দেখানোর তাগিদে এসব কাহিনীর অবতারণা করা হয়েছিল। অন্যদিকে সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ব্যাপারটিও একই ধরনের। এই যে আল জাজিরা যে এইটার সাথে কেন কেউ করেছে, যে এটার সাথে তারা যে এটা হাঙ্গেরি থেকে কিনেছে, এটা হলো ইসরায়েল অরিজিন, তারা যেটা বলেছে, আমি তাদের ভাষাটা বলছি, ইসরায়েল অরিজিন হাঙ্গেরি থেকে কিনেছে, আমি সেনাপ্রধান, আমি আমার ভাইদেরকে কন্ট্রাক্ট দিয়েছি, সেই ক্ষেত্রে হলো আমি দুর্নীতি করেছি, এটা তাদের বক্তব্য ছিল। এখন দেখেন এটার ক্রয় প্রক্রিয়ার কোন জায়গাতে হলো আমার কোনো সম্পৃক্ততা ছিল কিনা। আমি তখন সেনাপ্রধানও ছিলাম না। তার মানে হলো যে এটা হলো আল জাজিরার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আল জাজিরা টেলিভিশনের অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান অনুষ্ঠানটি যারা দেখেছেন তারা জানেন যে জেনারেল আজিজ তার ক্ষমতার প্রভাব খাটিয়ে হাসিনা সরকারের আমলেই তার ভাই শীর্ষ সন্ত্রাসী জোসেফের খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা রাষ্ট্রপতির ক্ষমার আওতায় মাফ করিয়ে নিয়েছিলেন। আল জাজিরার ওই অনুষ্ঠানে আজিজের আরও অনেক অবৈধ কীর্তিকাহিনীর বর্ণিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে জালিয়াতির সময়েও আজিজই ছিলেন সেনাপ্রধান। ২০০৯ সালে হাসিনা সরকার ক্ষমতাসীন হওয়ার পর ১৫.৫ বছর ধরে দুর্নীতির ব্যাপারে হাসিনার দৃষ্টিভঙ্গি ছিল প্রচণ্ডভাবে আশকারা দেওয়ার সামিল। দেশের ব্যাংকিং ব্যবস্থাকে প্রচণ্ড লুটপাটের শিকার করে রেখেছিল হাসিনা সরকার। মোট ১৮ লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মধ্যে কমপক্ষে ৫.৫ লাখ কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে, যার অধিকাংশই দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। সম্প্রতি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা দাবি করেছে যে খেলাপি ঋণের প্রকৃত পরিমাণ ৭ লাখ কোটির বেশি। অথচ যে কয়েকশো রাঘব বোয়াল ইচ্ছাকৃত ঋণ খেলাপি এই লুটপাট যজ্ঞের প্রধান কুশীলব, তাদেরকে ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার ব্যাপারে হাসিনা সরকার ছিল একেবারে নিষ্ক্রিয়। ১৯৯৮ সালে সব ব্যাংকের শীর্ষ ১০ ঋণ খেলাপির বিচারের জন্য ট্রাইব্যুনালের প্রস্তাব করেছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। বরং দুঃখজনকভাবে দেশের সবচেয়ে বড় ঋণ খেলাপি সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়ে রাখা হয়েছিল। স্বৈরাচারীর হাসিনার অন্যতম দোসর সালমান এফ রহমান গত ১০ই আগস্ট ছদ্মবেশে নদীপথে পালানোর সময় কোস্টগার্ডের কাছে ধরা পড়েছেন। দেশের সবচেয়ে বড় ব্যাংক ঋণ লুটেরা ও সর্ববৃহৎ রাঘব বোয়াল ঋণ খেলাপি সালমান এফ রহমানের এত করুণ পরিণতি জনগণের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ধবধবে সাদা দাড়ি, সাদা চুলওয়ালা এবং সাদা পাঞ্জাবি পরা অবস্থায় তাকে সবসময় দেখা যেত বলে ওয়াকিফাল জনগণের বিরাট অংশ কৌতুক করে দরবেশ নামে তাকে ডাকতেন।
তার সার্বক্ষণিক দুষ্কর্মগুলো তার ওই বেশভূষার একেবারেই বিপরীত বার্তা পৌঁছে দিত সবার কাছে। হাসিনা তাকেই বেসরকারি বিনিয়োগ শিল্প উপদেষ্টার পদটি দিয়ে রেখেছিলেন দীর্ঘদিন ধরে। সালমান এফ রহমানের যে বেশভূষা আর তিনি যে কাজগুলো করতেন সেটা সম্পূর্ণ বিপরীত ছিল। যে তিনি যা বিশ্বাস করেন না তিনি তা করেন, এটা আসলে লোক দেখানো ছিল, মানুষকে প্রতারণা করার জন্য। সালমান এফ রহমান 52 বছর ধরে দেশের অর্থনীতিতে সরকারি পৃষ্ঠপোষকতায় পুঁজি লুটপাটের সমর্থক হয়ে উঠেছিলেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার 15 আগস্ট 2024 তারিখের খবরে বলা হয়েছে, গত 52 বছরে সে ব্যাংকিং খাতের 60টি ব্যাংক থেকে 36,865 কোটি টাকা ঋণ লুণ্ঠনের মাধ্যমে আত্মসাৎ করেছে। শুধু জনতা ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে 23,000 কোটি টাকার বেশি। তার মালিকানার আইএফআইসি ব্যাংক থেকে তিনি নাকি অবৈধভাবে ঋণ নিয়েছেন 11,000 কোটি টাকার বেশি। এই বিপুল ঋণের অতি ক্ষুদ্র অংশই ব্যাংকে ফেরত এসেছে বা ভবিষ্যতে আসবে বলে ধারণা করা যায়। যে কয়েক হাজার পুঁজি পাচারকারী দেশ থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পতনের দ্বার প্রান্তে নিয়ে এসেছে, তাদের বিরুদ্ধে হাসিনা সরকার কিছুই করেনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত 3 বছরে $30 মিলিয়ন হ্রাস পাওয়া সত্ত্বেও হাসিনা সরকারের টনক নড়েনি। অবশ্য আপনি যে ঘুমিয়ে জেগে তাকে আপনি ডেকে তুলতে পারেন না। এখানে একটা কথা বলা জরুরি, যে সেটা হচ্ছে বাংলাদেশের আসলে খরচের খাতে সাংবিধানিকভাবে যে রাজস্ব বলে যেই অধ্যায়টা আর্টিকেলটা রয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের কনস্টিটিউশনে যিনি বাংলাদেশের অধিকারী অর্থাৎ প্রধানমন্ত্রী, তার কাছে দেশের খরচ নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। এবং বাংলাদেশের সমস্ত দুর্নীতি কিন্তু এই রাস্তা দিয়ে হয়েছে, এবং বাংলাদেশের যত টাকা দুর্নীতি হয়েছে যে কোনো খাতে সব কিছুই শেখ হাসিনা জানতেন। দর্শক, দুর্নীতি দমন, খেলাপি ঋণের মারাত্মক বিস্তার এবং পুঁজি পাচার দমনে হাসিনা সরকার মোটেও আন্তরিক ছিলেন না, সেটা আমরা জানি। দুর্নীতির প্রতি জিরো টলারেন্স ছিল শুধুই রাজনৈতিক তামাশা বা কোয়াজ। পুঁজি পাচারের মূল রয়ে গেছে দুর্নীতি ও খেলাপি ঋণের বেলাগাম বিস্তারের মধ্যে। পুঁজি লুটেরা ও পুঁজি পাচারকারীরা জাতির 1 নম্বর দুশ্মন। এখন আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত দুর্নীতি ও পুঁজি পাচারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান। এ পর্যায়ে স্মরণ করা যায় 2007 থেকে 8 সালে সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে শক্তিশালী দুর্নীতি দমন কার্যক্রম চালিয়েছিল তার সাফল্যকে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন ওই দুর্নীতি দমন কমিশন দুদক দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের একটি প্রবল জাগরণী দিতে সক্ষম হয়েছিল বলে দুদকের পরবর্তী চেয়ারম্যান গোলাম রহমান মন্তব্য করেছিলেন। 2009 সালে হাসিনা ক্ষমতাসীন হয়েই 2007 থেকে 8 সালের তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক প্রবর্তিত দুদক অর্ডিন্যান্সটি সংসদে অনুসমর্থন বা রেটিফাই না করে দুদককে আবারও নকদন্তহীন ব্যাঘ্রে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছিলেন গোলাম রহমান। একবুক হতাশা নিয়ে পদত্যাগ করেছিলেন জেনারেল হাসান মাসুদ। ওই দুদক অর্ডিন্যান্সটিকে অবিলম্বে পুনঃপ্রবর্তন করা উচিত এবং একই সঙ্গে এমন একজনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হোক যিনি সাহসের সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ রাখতে পারবেন। আমাদের প্রশাসনে এমন অনেকে আছেন যিনি বা যারা বিভিন্ন সময়ে দুর্নীতি দমনে সাহসী ভূমিকার জন্য পরিচিতি পেয়েছেন এবং জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক।